আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ এক্সপ্রেসে। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক আপনাদের সাথে আছি। গ্যাস সংকটে নাকাল সারা দেশ। কোথাও দিনের পর দিন চুলা জ্বলছে না, কোথাও আবার মিলছে নামমাত্র গ্যাস। আর এতে রান্নাবান্নার কাজে যেমন ভোগান্তি বাড়ছে, তেমনি শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য প্রায় স্থবির হওয়ার পথে। এদিকে সামিট ও এক্সিলারেটেড দুটি ভাসমান টার্মিনাল আংশিক চালু হওয়ায় গ্যাসের সরবরাহ আগের চেয়ে কিছুটা বেড়েছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই জ্বালানি তেল গ্যাসের সংকট নিয়ে চলছিল দেশ। এর মধ্যে গেল মাসের ২১ তারিখে মহেশখালীতে ভাসমান দুটি এলএনজি টার্মিনালের একটি আগুনে ক্ষতিগ্রস্ত হয়, ফলে আরও তীব্র হয় গ্যাস সংকট। গেল কয়েকদিনের মতো শনিবারও রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। কর্মঘণ্টা নষ্ট করে যতটুকু গ্যাস মিলছে তা চাহিদার অনেক কম, ফলে ভাড়ায় চালিত যানবাহনের চালকদের গুনতে হচ্ছে লোকসান। একই অবস্থা পাম্প মালিকদেরও। আমাদের যে চালক ভাই আছে যারা, তাদেরকে আসলে ঘুম হারাম হয়ে গেছে। একটা ডিউটি করে সারা রাত গ্যাস নিতে হয় লাইনে থাইকা। রাত 4টা সিরিয়াল দিলে বেলা 11টা 12টা বাজে যায়, গ্যাস পাই হুদা 70 টাকার কি 80 টাকার। এই দিয়ে জমা উঠাইতে পারি না, অনেক পেরেশানির ভিতর থাকি, কি করবো কোন। এই যে রোদের ভিতরে আমরা পুইরা এত কষ্ট করে 2-3 ঘন্টা জ্যাম ঠাইলা পাম্পে আসলে গ্যাস পাচ্ছি না, এটা আমাদের জন্য একটা খুবই কষ্টকর। সরবরাহ এখন একেবারে সর্বনিম্ন পর্যায়ে আছে। ঢাকাতে তো আমরা পাচ্ছি না, দেশের বিভিন্ন অঞ্চলেই একেবারেই নাই, শূন্য গ্যাস। যেমন গতকালকে সিলেটে কোনো গ্যাস ছিল না, আমাদের নিজেদেরই ফিলিং স্টেশন আছে। টাঙ্গাইল অঞ্চলেও গতকাল শূন্য, সারাদিন কোনো বিক্রয় হয় নাই। ঢাকাতে অল্প অল্প মিটু করে চলতেছে। এদিকে মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটি কাটিয়ে আংশিক কার্যক্রম ফের শুরু হয়েছে। এটি চালুর পর জাতীয় গ্রিডে এলএনজি সরবরাহ বেড়ে প্রায় 750 মিলিয়ন ঘনফুটে পৌঁছায়। আর গেল পরশু কার্গো ভেরাতে সমস্যার কারণে সামিট এলএনজি টার্মিনালের সরবরাহ বিঘ্নিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় সেটিও ফের চালু হয়েছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। যত দ্রুত সম্ভব গ্যাস বিদ্যুৎ সমস্যার সমাধান করা হবে, প্রধানমন্ত্রী তারেক রহমান এই আশ্বাস দিয়েছেন। রাজধানীর বনানী টিএনটি মাঠে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে গ্যাস বিদ্যুতের জন্য ভোগান্তি যে হচ্ছে সেই বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন এ নিয়ে বিরোধী দল হঠকারী রাজনীতি করছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে রাজধানীর বনানী টিএনডি মাঠে দুস্থদের মাঝে সহায়তা প্রদান অনুষ্ঠান। নিজ সংসদীয় আসনে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্য রাখেন সরকার প্রধান। দেশে চলমান বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। আশ্বস্ত করেন যত দ্রুত সম্ভব গ্যাস বিদ্যুতের সমস্যার সমাধান হবে। কারিগরি ত্রুটি সরানো হয়েছে, আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে আগামী কয়েকদিনের মধ্যে এই সমস্যা অনেকাংশে গ্যাসের সমস্যা কমে আসবে। বাংলাদেশের মানুষ যে বিদ্যুতের কষ্ট পাচ্ছেন, আমি আন্তরিকভাবে তার জন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু এই সরকার, আপনাদের সরকার, এবং আমরা কাজ করছি যত দ্রুত সম্ভব মানুষকে এই কষ্টের হাত থেকে রক্ষা করার জন্য। আগামী এই যে সংসদ ২৭ তারিখে শুরু হবে, এই সংসদের মধ্যেই আমরা বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করব আগামী 10 বছর আমরা কিভাবে এই দেশের মানুষের জন্য জ্বালানি সমস্যার সমাধান করব। তারেক রহমান বক্তব্যে বলেন, অতীতে মেগা প্রজেক্টের নামে অর্থনীতিকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছিল, কেড়ে নেওয়া হয়েছিল ভোটের অধিকার, কিন্তু এবার পছন্দের সরকার বেছে নিয়েছে জনগণ। ভোট দেওয়ার অধিকারকে কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল, এই সকল কিছুর বিরুদ্ধেই বাংলাদেশের মানুষ প্রতিবাদী হয়ে উঠেছিল এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটিয়েছিল। স্বৈরাচারের ফিরে আসার পথ সুগম করে এমন কোনো কাজ না করতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভ্রান্ত রাজনীতি বাদ দেন, সেই সব হঠকারিতার রাজনীতি বাদ দেন। আসেন জনগণের জন্য কি করতে পারবেন, কি পরামর্শ আপনাদের দলের মধ্যে আছে সেটি জনগণের সামনে তুলে ধরেন। এমন কোনো কাজ করবেন না যেই কথা বললে বিশৃঙ্খলা তৈরি হয় রাজপথে, কারণ স্বৈরাচার বসে আছে। আবুল হোসেন গিয়েছেন। বক্তব্য শেষে দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন সরকার প্রধান। 14 নম্বর শফিক রহমান। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। অবসরে যাওয়া শিক্ষকদের পেনশনের অর্থ পেতে ঘুষ ও হয়রানি জাতির দীনতা বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় সারা দেশে একযোগে বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ ছাড় কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় নিউরো সায়েন্সেস হাসপাতালের সম্প্রসারিত 500 শয্যার নতুন ভবনের উদ্বোধন করেন তারেক রহমান। পরিদর্শন করেন নবনির্মিত ভবন। জোর দেন চিকিৎসক, রোগী ও স্বজনদের আস্থার সম্পর্কের ওপর। শিক্ষক সমাজ যারা নীতি, নৈতিকতা আর আদর্শের বাণী শিখে লাখ ও কোটি শিক্ষার্থীদের বড় করে তুলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, আমি মনে করি সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসাবে আমাদের দীনতাহীনতাই প্রকাশ পায়। অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে ঘুরতে হবে না। আন্দোলন, সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। পল্টনের সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠানে একথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের ভাগ্যের সঙ্গে বেগম খালেদা জিয়ার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে আসছে। জনগণের আশা আকাঙ্ক্ষা ধারণ করে এমন একটি গণতান্ত্রিক দেশ গড়ে তুলতে চায় বিএনপি। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দীর্ঘদিন সংগ্রাম, লড়াই, নীতির প্রশ্নে আপোষ না করা, দলকে ধারণ করা এবং নেতা কর্মীদেরকে স্বীকৃতি দেওয়া, এই মহান নেত্রী আমাদের মাঝে আজকে নেই, কিন্তু তার কাজ, তার প্রেরণা আমাদেরকে সব সময় অনুপ্রেরণা যোগায়। বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন নতুন 4 মুখ। তারা হলেন রুহুল কবির রিজভী আহমেদ, আমানুল্লাহ আমান, ফরহাদ হালিম এবং ইসমাইল জবিউল্লাহ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির জন্য সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামে যুক্ত করা হয়েছে তাদের। এ নিয়ে স্থায়ী কমিটির সদস্য সংখ্যা দাঁড়ালো 18-তে। এর আগে বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনীত করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এরপর বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেন মির্জা ফখরুল। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে নিশ্চিত করছি বিশুদ্ধ ও সঠিক মাত্রায় আয়োডিনযুক্ত লবণ। এসিআই পিওর সল্ট মেধা বিকাশে সাহায্য করে। 2 মাসের মধ্যে রাজধানীতে চলা ব্যাটারি চালিত অটোরিকশাকে রেজিস্ট্রেশনের আওতায় আনতে চায় সরকার। সম্প্রতি অংশীজনদের নিয়ে বৈঠকে সিদ্ধান্ত হয় রিকশায় জিপিএস বসানোর। মন্ত্রী বলেছেন, ইস্যুটি নিয়ে বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করেই জনবান্ধব সমাধানের চেষ্টা চলছে। সাদ বিন শফিকের রিপোর্ট। রাজধানীর সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা যেন এক শাখের করাত। একদিকে শৃঙ্খলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেপরোয়া চলাচল, অন্যদিকে আছে এর উপর নির্ভরশীল বিশাল জনগোষ্ঠী। সংকট আর বাস্তবতার এমন পরিস্থিতিতে একাধিকবার এই বাহন নিয়ন্ত্রণের চেষ্টা করা হলেও দৃশ্যমান ফল আসেনি তেমন। তবে এবার কঠোর হতে চায় সরকার, বাঁধতে চায় নীতিমালা শৃঙ্খলে। বিষয়টি নিয়ে বিভিন্ন অংশীজনের সাথে এরই মধ্যে বৈঠক করেছে সরকার। সিদ্ধান্ত হয় আগামী 2 মাসের মধ্যে রেজিস্ট্রেশনের মধ্যে নিয়ে আসা হবে ব্যাটারি চালিত অটোরিকশা। থাকবে জোন ভিত্তিক পৃথক রং। এই পুরো জিনিসটা একটা বিধিমালা বিষয়টা অলমোস্ট ফাইনাল হয়ে যাচ্ছে। রেজিস্ট্রেশনে আওতা হতে হবে, আপনাকে হিসাবে আসতে হবে। ঢাকায় আমার 8টা ট্রাফিক জোন আছে, আর আমরা জোন ভিত্তিক, কালার ভিত্তিক হবে, জোনিং হবে। আমি দেখলে বুঝবো যে এটা কোন জায়গার অটোরিকশা। এখানে আমার জিপিএস হবে, এখানে জিও ফেন্সিং হবে। আপনি চাইলেই আপনার এরিয়ার বাইরে যেতে পারবেন না। যে কোনো মূল্যে প্রধান সড়ক থেকে অটোরিকশা তুলে দেওয়ার কথা জানান পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রয়োজনে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি তার। আবশ্যিকভাবে আপনাকে প্রধান সড়ক ছাড়তে হবে। আপনি মেন রোডে উঠতে পারবেন না। যদি প্রধান সড়ক না ছাড়েন, তাহলে কিন্তু আমরা যে কঠোর পদক্ষেপ নিচ্ছি, এই পদক্ষেপটা আমরা নিতে চাই না, কিন্তু শেষ পর্যন্ত বাধ্য হলে আমাদেরকে নিতে হবে। তবে এই ইস্যুতে কৌশলে এগোতে চায় সরকার। সড়ক পরিবহন মন্ত্রী বলছেন, বৃহত্তর স্বার্থ সংরক্ষণ করে জনবান্ধব সমাধানের চেষ্টা চলছে। আমরা একটা জনবান্ধব সমাধান চাচ্ছি। একটা জায়গায় তো ঝুঁকি কাউকে না কাউকে কিছু ছাড় দিতে হবে না?
যেমন ব্যাটারি চালিত রিক্সা নাই, তাহলে কিছু মানুষ তো আগে যেভাবে অভ্যস্ত ছিল তারা কয়েকদিন একটু সমস্যা ফিল করবে। কাউকে আবার এখন যে আয় করে মেইন রাস্তায় এসে সাইডে চলে গেলে এত আয় হবে না, একটু কম আয় হবে। তো এই জায়গাগুলি যাতে আমরা সর্বাধিক কনসিডারেশনে নিয়ে বৃহত্তর স্বার্থটাকে বিবেচনা করে সবাই যাতে আমরা কিছু কিছু স্যাক্রিফাইস করে এই জঞ্জাল থেকে বাঁচা দরকার। অটোরিকশা নিয়ে নেওয়ার সিদ্ধান্ত ধাপে ধাপে বাস্তবায়নের কথা জানান মন্ত্রী। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। হাম উপসর্গে আরও 8 জনের মৃত্যু হয়েছে। এতে চলতি মৌসুমে প্রাণহানি ছাড়ালো 924 ঘন্টায় হাম ও উপসর্গে নতুন রোগী শনাক্ত হয়েছে 798 জন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বলা হয়, গেল 15 মার্চের পর থেকে পর্যন্ত নিশ্চিত হামে 99 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা 803। এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগী 17,800 জন। এছাড়া সন্দেহজনক হাম রোগের সংখ্যা 1,41,776 জন। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় প্রাণ গেছে 2 জনের। কুষ্টিয়ায় জামায়াত ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন এমপি আমির হামজা সহ 10 জন। জানা গেছে, নুরুল হক নূরকে কটূক্তির অভিযোগে সন্ধ্যায় শহরের 6 রাস্তার মোড়ে বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। মিছিলের পাশ দিয়ে যাবার সময় লাঠিসোঁটা ও ইট পাটকেল নিয়ে হামলা চালানো হয় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়িতে। এই নিয়ে সংঘর্ষে জড়ান উভয় পক্ষের নেতাকর্মীরা। আহত হন আমির হামজা সহ অন্তত 10 জন। মারামারির ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে জামায়াত ও গণ অধিকার পরিষদ। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এলাকায়। মাদারীপুর ও যশোরে হাত বোমা বিস্ফোরণে মাদ্রাসার 4 শিক্ষার্থী সহ 5 জন আহত হয়েছে। পুলিশ জানায়, মাদারীপুর পৌর এলাকার গোপালপুর দারুস সালাম মহিলা মাদ্রাসার পাশে বোমাটি বিস্ফোরিত হয়। এ সময় সেখানে থাকা মাদ্রাসার 4 শিক্ষার্থী আহত হন। তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এদিকে যশোরের কেশবপুরে হাত বোমার বিস্ফোরণে একজন আহত হয়েছে। নাথপাড়া মোড় এলাকায় বোমাটি রেখে যায় কে বা কারা। এ সময় ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত 2টি হাত বোমা উদ্ধার করা হয়। রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনের 1,21,75,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। তবে নাগালের বাইরে মূল হোতা সহ আরও অনেকে। সংবাদ সম্মেলনে ডিবি জানায়, দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের পরিকল্পনা করে গ্রেপ্তারকৃত আসামিরা। গেল রোববার রাজধানীর বিমানবন্দর সড়কে ডিএল ফিলিং স্টেশনের কাভার্ড ভ্যান আটকে ও কর্মচারীকে কুপিয়ে ছিনতাই করা হয় 1,21,75,000 টাকা। ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত বিশ্লেষণ করে তদন্তে নামে পুলিশ। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় 5 জনকে। উদ্ধার করা হয় লুণ্ঠিত 12 লাখ টাকা, নকল র্যাবের পোশাক, আগ্নেয়াস্ত্র, গুলি ও মোটরসাইকেল। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে প্রথমে ইলিয়াস শিকদার এবং জাফরকে গ্রেপ্তার করা হয়। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, চক্রটি দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে এই ডাকাতির ঘটনা ঘটায়। এর আগেও তারা এমন বড় ধরনের ডাকাতি করেছে। যাদের নাম পেয়েছি তাদের আমরা অন্য কিছু অ্যানালাইসিস করে যে দেখলাম যে ঢাকা শহরে একাধিক ঘটনার সঙ্গে জড়িত আছে। আমরা যে সাগর বাড়িকে গ্রেপ্তার করেছি, আপনাকে বললাম যে তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে এবং অন্যান্য যে আসামি আছে তাদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। বাকি টাকা উদ্ধারে চলছে অভিযান। ঘটনার সঙ্গে জড়িত আরও প্রায় 6-7 জন আছে এবং আরও কিছু টাকা উদ্ধার করতে বাকি আছে। এই বাকি টাকা উদ্ধার এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য ঢাকা মহানগর পুলিশের তৎপরতা অব্যাহত আছে। 5 জনকে গ্রেপ্তার করা হলেও ঘটনার মূল হোতারা এখনো ধরাছোঁয়ার বাইরে। মূল যে মাস্টারমাইন্ড সে এখনো পলাতক আছে। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।